সবাই ভালো আছো। আজকে আমি মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় পরিসংখ্যানের কয়েকটা বিচ্যুতির অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা জানি মনোবিজ্ঞান হচ্ছে একটি বিজ্ঞান, আচরণের বিজ্ঞান। আচরণের বিভিন্ন দিক পর্যালোচনা করার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন রয়েছে এবং পরীক্ষায় প্রাপ্ত তথ্যগুলোকে সুনির্দিষ্টভাবে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করার জন্য, সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, পরিকল্পনা প্রণয়নের জন্য এবং ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান করার জন্য মনোবিজ্ঞানে পরিসংখ্যানের ব্যাপক প্রয়োগ রয়েছে। কারণ পরিসংখ্যানের সাহায্যে এই তথ্যের বিশ্লেষণ, ব্যাখ্যা এবং সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা যায়। তো মনোবিজ্ঞান প্রথম পত্রে আমরা যে পরিসংখ্যানগুলো করেছি সেগুলো ছিল কেন্দ্রমুখী প্রবণতার অঙ্ক, গড়, মধ্যমা, প্রচুরক, এগুলো নিয়ে আমরা শিখেছি। আমরা দ্বিতীয় অধ্যায়ের অঙ্কগুলো হচ্ছে বিচ্যুতির পরিমাপ। কেন্দ্রমুখী অঙ্কের গুলোর সাহায্যে আমরা সাফল্যাঙ্কগুলো কেন্দ্রের মাঝামাঝিতে জমাটবদ্ধ হওয়ার প্রবণতাটা পরিমাপ করতে পারি। আর বিচ্যুতির পরিমাপের সাহায্যে আমরা সাফল্যাঙ্কগুলো কেন্দ্রের চারিদিকে কতটুকু ছড়িয়ে আছে সেটা পরিমাপ করতে পারি। তাহলে বিচ্যুতির পরিমাপ বলতে কি বোঝায়? যদি 1 নম্বরে প্রশ্ন আসে তাহলে আমরা বলবো বিচ্যুতির পরিমাপ হচ্ছে সাফল্যাঙ্কগুলো কেন্দ্রের চারিদিকে কতটুকু ছড়িয়ে আছে সেটা যে অঙ্কের সাহায্যে পরিমাপ করা যায় তাই হচ্ছে বিচ্যুতির পরিমাপ। বিচ্যুতির পরিমাপ 5 ধরনের। কি কি দেখো? পরিসর, চতুর্থাংশ বিচ্যুতি, গড় বিচ্যুতি, বিস্তার মান, আদর্শ বিচ্যুতি। যদি বলে বিচ্যুতির পরিমাপ কয়টি, তাহলে আমরা বলবো বিচ্যুতির পরিমাপ 5টি। আজকে আমি গড় বিচ্যুতি, বিস্তার মান এবং আদর্শ বিচ্যুতি এই 3 ধরনের বিচ্যুতি নিয়ে আলোচনা করব। যেহেতু এর ফর্মুলাগুলো, এর সূত্রগুলো খুব কাছাকাছি, একটা পারলে আরো বাকি দুটো পারবে, কাছাকাছি সূত্রগুলো আছে। সেই জন্য আমি আজকে এই 3টার বিচ্যুতির পরিমাপ নিয়ে আলোচনা করব। আর আমরা জানি যে উপাত্তগুলো, মনোবিজ্ঞানের যে অঙ্কগুলো আমরা করি সেগুলো কিছু অঙ্ক আমরা করি অবিন্যস্ত উপাত্ত থেকে, কিছু করি বিন্যস্ত উপাত্ত থেকে। আজকে আমি প্রথমে দেখাবো অবিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে গড় বিচ্যুতি, বিস্তার মান এবং আদর্শ বিচ্যুতি আমরা নির্ণয় করতে পারি। আমি একটা উদ্দীপক দেখিয়েছি, যেমন ধরো যে মনোবিজ্ঞানে ক্লাস টেস্টে 10 জন শিক্ষার্থী এই নিম্নোক্ত নম্বরগুলো পেয়েছে। আমাকে বললো গড় বিচ্যুতি বের করো। প্রথমে আমরা গড় বিচ্যুতিটা বের করব। তো গড় বিচ্যুতি কাকে বলে একটু জেনে নেই। গড় বিচ্যুতি হলো বীজগাণিতিক চিহ্ন বর্জন সাপেক্ষে সকল বিচ্যুতির গাণিতিক গড়। আমি অঙ্ক করাতে করাতে এই সূত্রের সংজ্ঞাটা ব্যাখ্যা করব এবং ফর্মুলাটাও ব্যাখ্যা করব। ফর্মুলাটা কি দেখো? গড় বিচ্যুতি হচ্ছে মিন ডেভিয়েশন, সেজন্য এমডি দিয়ে প্রকাশ করা হয়। সামেশন x মাইনাস x বার, এখানে একটা চিহ্ন দিয়েছি, এই চিহ্নটাকে বলা হয় পরম মান চিহ্ন, আর ডিভাইডেড বাই n। তাহলে আমি এই অঙ্কটা করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এই ফর্মুলাটা দিয়ে অঙ্কটা করা যায়। তা আমরা জানি যে আমরা গড় বিচ্যুতিতে প্রথমে আমাদের গড় করতে হবে। আমরা মনোবিজ্ঞান প্রথম পত্রে গড় কিভাবে নির্ণয় করেছি তোমরা সবাই জানো। গড় হচ্ছে সাফল্যাঙ্কগুলোকে যোগ করে সাফল্যাঙ্কের মোট সংখ্যা দিয়ে ভাগ করলেই গড় পাওয়া যায়। তো গড় বিচ্যুতির ক্ষেত্রেও কিন্তু প্রথমে আমাদের গড় নির্ণয় করতে হবে, তারপরে গড় থেকে প্রতিটা সাফল্যাঙ্ক থেকে গড়ের বিচ্যুতি আমাদের দেখাতে হবে। তাহলে আমরা আসো যে কিভাবে গড় নির্ণয় করব সেটা করে ফেলি। আমরা সাফল্যাঙ্কগুলোকে কি দিয়ে প্রকাশ করি? অবিন্যস্তের ক্ষেত্রে সাফল্যাঙ্ক হচ্ছে x, আর বিচ্যুতির ক্ষেত্রে বিচ্যুতিটাকে আমরা কিভাবে প্রকাশ করি দেখো, x মাইনাস x বার, একটা চিহ্ন বর্জিত চিহ্ন দিলাম, x মাইনাস x বার, এটা হচ্ছে বিচ্যুতি। তাহলে সাফল্যাঙ্কগুলো কয়টা আছে দেখো এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে 10টা ঘর টেনে নেই। তাহলে আমরা বসাই। যদি এখানে দেখা যাচ্ছে যে
ছোট থেকে বড় সাজানো আছে, অনেক সময় সাজানো নাও থাকতে পারে। না সাজানো থাকলে আমরা উপরের দিকে ছোট, আস্তে আস্তে নিচের দিকে বড় সাফল্যাঙ্কগুলো লিখব, তাহলে বিচ্যুতি করতে সুবিধা হবে। 3, 4, 6, 7, 8, 9, তারপর 10, 12, 14, 17। এই সাফল্যাঙ্কগুলো এখানে আমরা সাজিয়ে লিখলাম। আর আমরা জানি যে সাফল্যাঙ্কগুলোকে যদি যোগ করি তাহলে আমরা একটা চিহ্ন দিই, সেটা হচ্ছে সামেশন। সামেশন মানে যোগ করার চিহ্ন। সামেশন এক্স সমান সমান, আর সামেশন এক্স মানে হচ্ছে এগুলো যোগ করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এগুলো যোগ করে দেখাই। কিভাবে যোগ করব দেখো। 3 যোগ 4 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10 যোগ 12 যোগ 14 যোগ 17 কত হলো? 90। আর এন মানে সাফল্যাঙ্কের মোট সংখ্যা। সাফল্যাঙ্ক এখানে কতজন স্টুডেন্টের সাফল্যাঙ্ক ছিল? 10। তাহলে আমরা গড়ের সূত্র অনুযায়ী জানি, আমরা কি জানি? আমরা জানি গড়ের চিহ্ন হচ্ছে x বার সমান সমান সামেশন x বাই n। তাহলে 90/10 কত হলো? 9। তাহলে আমাদের গড় হচ্ছে 9। এখন দ্বিতীয় স্টেপে দেখো, এত যদি বলতো গড় কত, তাহলে বলে দিতাম আমরা গড় হচ্ছে 9। কিন্তু আমরা করছি গড় বিচ্যুতির অঙ্ক। গড় বিচ্যুতির আরেকটা নাম গড় ব্যবধান। গড় ব্যবধানও বলে বা গড় বিচ্যুতিও বলে। তো ব্যবধানটা বা বিচ্যুতিটা কিরকম দেখো, এখানে ফর্মুলাতেই বলে দিচ্ছি আমরা। x মাইনাস x বার। x মানে সাফল্যাঙ্ক, x বার মানে গড়, অর্থাৎ প্রত্যেকটা সাফল্যাঙ্ক থেকে গড়ের বিচ্যুতিটা দেখাবো। আর আমরা এখানে কি একটা চিহ্ন দিয়েছি দেখো, চিহ্ন বর্জিত চিহ্ন বলে এটা কেন দিয়েছি, এটা একটু পরে বলছি, এটা কেন দিয়েছি। তাহলে আমরা দেখি গড় হচ্ছে সাফল্যাঙ্ক কত? 3 বিয়োগ 9, x মাইনাস x বার। x হচ্ছে 3 বিয়োগ 9 হচ্ছে x বার হচ্ছে 9, তাহলে কত? 6। 4 বিয়োগ 9 কত? 5। 6 বিয়োগ 9 কত? 6। 7, 8, 9, 3। 7 বিয়োগ 9 কত? 2। 8 বিয়োগ 9 কত? 1। 9 বিয়োগ 9 0। 10 বিয়োগ 9 1। এখানে দেখো সাফল্যাঙ্ক কিন্তু বড়, তাই না? তাহলে কি হবে? প্লাসই হবে। আর সাফল্যাঙ্ক যখন ছোট ছিল 3, 4, 6, 7, 9, তখন কি এখানে মাইনাস দেখানোর কথা, তাই না? দেখো তোমরা 12 বিয়োগ 9 কত? 3। তারপরে 9, 10, 11, 12, 13, 14, 5। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 8। এগুলো হচ্ছে প্লাস, যেহেতু সাফল্যাঙ্ক বড়, আর এগুলোতে মাইনাস, যেহেতু সাফল্যাঙ্ক ছোট। এখানে একটা জিনিস দেখো যে আমরা কেন পরম মান চিহ্ন বা বীজগাণিতিক চিহ্ন বর্জন করছি এখানে। যদি আমরা 6 আর 5 কত? 11। 11 আর 3 11, 12, 13, 14, 15, 16, 17। এই এতটুকু যোগ করলে কত হয়? 17। আবার এতটুকু যোগ করলে দেখো 8 আর 5 কত হয়? 8, 9, 10, 11, 12, 13, 8, 3, 13, 14, 15, 16 আর 1 17। তাহলে এখানে দেখো যে প্লাস মাইনাসের গুলো যোগ করলে 17, প্লাসের গুলো যোগ করলে 17। তাহলে কি হয়? 0 হয়ে যায়। তাহলে কোনো বন্টনের বিচ্যুতির সাফল্যাঙ্কের বিচ্যুতি গুলোকে যদি যোগ করি তাহলে যোগফল হয় 0। তাই গড় বিচ্যুতির ক্ষেত্রে প্রত্যেকটি বিচ্যুতির যোগ বা বিয়োগ চিহ্ন বর্জন করা হয়। সেক্ষেত্রে কি করা হয়? পরম মান চিহ্ন, দুইটি উলম্ব রেখা, এই যে এটাকে বলে পরম মান চিহ্ন, দুইটি উলম্ব রেখা এখানে দেখানো হয়। অ্যাবসলিউট সাইন এটাকে বলে। এই সাইনটাকে বলে অ্যাবসলিউট সাইন বা পরম মান চিহ্ন ব্যবহার করা হয়। অনেক সময় আসতে পারে যে গড় বিচ্যুতির ক্ষেত্রে বীজগাণিতিক চিহ্ন বর্জন করা হয় কেন, তাহলে আমরা এটা বলব যে যোগফল 0 হয়ে যায় সেই জন্য। তাহলে এটা কিন্তু আমাদের দেখানোর দরকার নাই, এটা কিন্তু আমরা পরীক্ষার খাতায় দেখাবো না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম। এখন দেখো বিচ্যুতিটাকে আমরা যোগ করব। সামেশন পরম মান চিহ্ন x মাইনাস x বার কত হয়, এগুলোকে যোগ করো। এখানে আমরা প্লাস মাইনাস চিহ্ন দেখাবো না, যেহেতু পরম মান চিহ্ন দিয়েছি সেই জন্য প্লাস মাইনাস চিহ্ন দেখাবো না। এগুলোকে যোগ করো।
6 আর 5 কত হয় 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, এখানে হয় 34। ক্যালকুলেটরও করা যাবে, ছোট ছোট জিনিস ক্যালকুলেটরে করতে সময় লাগে, মুখে মুখে করলে কিন্তু হাতে করলে তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে আমরা এখানে বিচ্যুতি কত 34 পেয়ে গেলাম। এখন আমরা আমাদের ফর্মুলাটায় আসি। আবার আমরা লিখব, আবার আমরা জানি এমডি, আমরা বের করছি গড় বিচ্যুতি। এর আগে বের করেছি গড়, এখন বের করছি গড় বিচ্যুতি সমান সমান সামেশন x মাইনাস x বার ডিভাইডেড বাই n। তাহলে বিচ্যুতির যোগফল কত 34, আর n কত আমাদের, n হচ্ছে 10। তাহলে 34 কে 10 দিয়ে ভাগ করলে হবে 3.4। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় গড় বিচ্যুতি বা গড় ব্যবধান 3.4। আরেকটা জিনিস আছে, আমাদের কিন্তু সূত্রের ব্যাখ্যা দিতে হবে। সূত্রের ব্যাখ্যা না দিলে কিন্তু কিছু নাম্বার কম উঠে যাবে। সূত্রের ব্যাখ্যাগুলো কি, এমডি মানে কি গড় বিচ্যুতি, সামেশন মানে যোগফল, এটা সবাই আমরা জানি। তারপর এক্স মানে সাফলাঙ্ক, অবিন্যস্তের ক্ষেত্রে আমরা যেহেতু অবিন্যস্তের অঙ্ক করছি, এক্স বার মানে হচ্ছে গড়, হ্যাঁ এটা হচ্ছে গড়। তারপর এন হচ্ছে সাফলাঙ্কের মোট সংখ্যা, সাফলাঙ্কের মোট সংখ্যা। আর এই যে চিহ্ন বর্জিত চিহ্ন, এটাও আমরা লিখে দিব। এটাকে কি বলি আমরা, বীজগাণিতিক চিহ্ন বর্জন সাপেক্ষে বিচ্যুতি, অথবা আরো বড় করে বলতে পারি বীজগাণিতিক চিহ্ন বর্জন সাপেক্ষে সাফলাঙ্ক থেকে গড়ের বিচ্যুতি। আশা করি তোমরা গড় বিচ্যুতি কিভাবে নির্ণয় করতে হয় শিখে গেছো, পরীক্ষায় আসলে পারবে। আরেকটা কথা হচ্ছে যে অনেক সময় প্রশ্নে একেবারে ডাইরেক্ট বলে দেয় না যে উদ্দীপক থেকে গড় বিচ্যুতি নির্ণয় করে। অনেক সময় বলে দেয় যে উদ্দীপকের প্রাপ্ত তথ্য থেকে বীজগাণিতিক চিহ্ন বর্জন সাপেক্ষে বিচ্যুতির পরিমাপ নির্ণয় করে। তাহলে তোমাদের কিন্তু বুঝতে হবে বীজগাণিতিক চিহ্ন বর্জন সাপেক্ষে বিচ্যুতি কোনটা, সেটা হচ্ছে গড় বিচ্যুতি। ঠিক আছে, মনে থাকবে। আর ফর্মুলাগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ আমাদের এমসিকিউতে আসে, তারপরে অনুধাবনমূলক প্রশ্নে আসে যে গড় বিচ্যুতি সূত্র সহ গড় বিচ্যুতি ব্যাখ্যা করো বা গড় বিচ্যুতির সূত্রটি লিখো, 2 নম্বর। আবার এমসিকিউতে আছে নিচের কোনটি গড় বিচ্যুতি সূত্র, এটা দিল একটু অন্যরকম অন্য সাইন টাইম দিয়ে দিল, তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে গড় বিচ্যুতি সূত্র হচ্ছে এইটা। ঠিক আছে, এখন আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আসো আমরা করবো আমাদের দ্বিতীয় অঙ্ক, বিস্তার মান বা একে ভেদাঙ্ক বলে, ভ্যারিয়েন্স। বিস্তার মান বা ভেদাঙ্ক, বিস্তার মান বা ভেদাঙ্ক কাকে বলে? 1 নম্বরে গাণিতিকমূলক প্রশ্ন আছে, গড় বিচ্যুতি কি, বিস্তার মান কি, আদর্শ বিচ্যুতি কি। এরকম বিস্তার মান কি যদি আসে, তাহলে কোন বণ্টনের সাফলাঙ্ক সমূহের বিচ্যুতির বর্গের গড়কে বিস্তার মান বা ভেদাঙ্ক বলে। কোন বণ্টনের সাফলাঙ্ক সমূহের বিচ্যুতিটাকে বর্গ করে গড় করব। তাহলে দেখো এতটুকু কিন্তু গড় বিচ্যুতি যা করেছি এতটুকু কিন্তু আমাকে করতে হবে, পরে একটা স্টেপ বাড়াতে হবে। এই জন্য এই 2-3 নিয়মের অঙ্কটাই খুব কাছাকাছি। কিভাবে আমি একটু দেখাই। তাহলে দেখো এই জিনিসটা আমাদের আর এইটাই লাগবে না, আমাকে কি করতে হবে, একটা স্টেপ বাড়াতে হবে, একটা স্টেপ বাড়াতে হবে। সাফলাঙ্ক যা আছে তাই থাকবে, সাফলাঙ্ক গুলোকে আমি কি করব, এটাকে বিচ্যুতিটাকে দেখাবো x মাইনাস x বার। এখানে দেখো আমি কি করছি, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি। চেঞ্জেসটা দেখো একটু খেয়াল করো, এখানে কিন্তু আমি আর চিহ্ন বর্জিত চিহ্ন ব্যবহার করছি না, আমি কি করছি, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি। তোমরা একটু খেয়াল করো, আমি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি। আর কি করছি, x মাইনাস x বার হোল স্কয়ার বর্গ করছি। যেখানে বলেছে বর্গের গড়কে, সাফলাঙ্ক সমূহের বিচ্যুতির বর্গের গড়কে বিস্তার মান বলে। এবং ফর্মুলার দিকে দেখো, বিস্তার মান প্রকাশ করা হয় সিগমা স্কয়ার দিয়ে, এবং ফর্মুলাটি কি, সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। তাহলে আমাদের বর্গ লাগবে, বিচ্যুতির বর্গ লাগবে।
তাহলে এখানে বিচ্যুতি গুলো কি ছিল? 6, 5, তারপর গড় ছিল 9, 6, 7, 8, 9, 3, 3, 2, 1, 0, 1, 3, 5, 8 এটা আমরা পেলাম। তাহলে দেখো আমি কিন্তু এখানে পরম মান চিহ্ন ব্যবহার করি না, বীজগাণিতিক চিহ্ন বর্জন করি না, ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। তাহলে আমাকে প্লাস মাইনাস উল্লেখ করতে হবে। তাহলে সফলাঙ্কগুলো কি? 3 ছোট, গড় 9 বড়। তাহলে এগুলো হচ্ছে যেখানে যে যে ক্ষেত্রে সফলাঙ্কগুলো ছোট, গড় বড়, সেখানে মাইনাস চিহ্ন হবে। যে যে ক্ষেত্রে গড় বড়, সফলাঙ্কগুলো বড়, গড় ছোট, সে ক্ষেত্রে প্লাস চিহ্ন হবে। প্লাস তো আর দেখাতে হবে, ঠিক আছে? আর আমরা গড় বিচ্যুতিতে কি করেছি? বিচ্যুতিটাকে যোগ করে n দিয়ে ভাগ করেছি, কিন্তু এখানে বিস্তার মানে আমাকে কি করতে হবে? বিচ্যুতিটাকে বর্গ করতে হবে, বিচ্যুতিটাকে বর্গ করতে হবে। তাহলে 6, 6, 36। আর মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। প্লাসে প্লাসেও প্লাস, মাইনাসে মাইনাসে মাইনাসেও প্লাস। তাহলে বর্গের ক্ষেত্রে সবগুলোই হয়ে যাবে প্লাস। 5, 5, 25, 3, 3, 9, 2, 2, 4, 1, 0, 0, 1, 3, 3, 9, 5, 5, 25, 8, 8, 64। এখন আমরা এইটার আমরা সামেশন করব, এই বিচ্যুতিটাকে, বিচ্যুতির বর্গটাকে সামেশন করব। 8, 8, 64, ঠিক আছে না? তাহলে এগুলোকে আমি এখন যোগ করব। কত? 36 যোগ 25 যোগ 9 যোগ 4 যোগ 1 যোগ 1 যোগ 9 যোগ 25 যোগ 64, কত হলো? 174। বিচ্যুতির বর্গগুলো যোগ করে পেলাম 174। এতটুকু বুঝেছি, আশা করছি। তাহলে দেখো গড় বিচ্যুতির ক্ষেত্রে আমাদের এই দুইটা ঘর লেগেছে, আমরা প্লাস মাইনাস উল্লেখ করি নাই, চিহ্ন বর্জিত চিহ্ন দিয়েছি। আর বিস্তার মানের ক্ষেত্রে আমরা কি করলাম? সফলাঙ্কগুলোকে যোগ করে গড় করেছি, তারপরে বিচ্যুতিটাকে বের করেছি, প্লাস মাইনাস দেখিয়েছি, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আর যেহেতু বর্গ করছি, বর্গ করলে প্লাস হোক মাইনাস হোক সবই প্লাস হয়ে যাচ্ছে, সেজন্য এটা কি করলাম? আমরা বিচ্যুতিটাকে বর্গ করে বর্গের যোগফল বের করলাম। এবার আসো আমরা ফর্মুলাতে যাই। এই ফর্মুলাটা এখন বাদ দিলাম। দেখো এমডি বাদ দিলাম, যেহেতু বিস্তার মান নির্ণয় করতে বলেছে। বিস্তার মানের চিহ্ন হচ্ছে সিগমা স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখবো? সিগমা সূত্রের ব্যাখ্যায় লিখবো সিগমা স্কয়ার সমান সমান বিস্তার মান, বিস্তার মান। সিগমা স্কয়ার সমান সমান বিস্তার মান। চেঞ্জেসটা দেখো, এখানে আমি বীজগাণিতিক চিহ্ন বর্জিত চিহ্নটা বাদ দিয়ে দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট হোল স্কয়ার, বিচ্যুতির বর্গ দেখাচ্ছি। তাহলে বিচ্যুতির বর্গটা কত? দেখো বিচ্যুতির বর্গ কত হলো? 174 ভাগ n হচ্ছে 10। তাহলে আমাদের কত হলো ভাগ করলে? আমরা জানি যে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 17.4। এখানে চেঞ্জেসটা দেখো, এগুলা ঠিক আছে। সামেশন যোগফল, x হচ্ছে সফলাঙ্ক, x বার হচ্ছে গড়, n হচ্ছে সফলাঙ্কের মোট সংখ্যা। এটা বাদ দিয়ে এখন আমরা কি লিখতে পারি? x মাইনাস x বার হোল স্কয়ার। এটাকে বলে বিচ্যুতির বর্গ, বিচ্যুতির বর্গ। এই ফর্মুলাটা লাগালাম, এখানে এই চেঞ্জেসটাই আছে, বাকি সব কিন্তু বিস্তার মানের সাইনটা দেখাবো আর বিচ্যুতির বর্গ এটা। তাহলে আমরা এখন বলবো নির্ণেয় বিস্তার মান 17.4 উত্তর। ওকে, সবাই বুঝতে পেরেছো? খুব সহজ, তাই না? এই তিনটা নিয়মের অঙ্কই কিন্তু খুব কাছাকাছি। আরেকটা মজার বিষয় হচ্ছে, এখন আমরা শিখবো আদর্শ বিচ্যুতি, বা এটার আরেকটা নাম হচ্ছে পরিমিত ব্যবধান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানের সংজ্ঞাটা একটু দেখো, আসতে পারে আদর্শ বিচ্যুতি বলতে কি বুঝো? আদর্শ বিচ্যুতি হলো বিচ্যুতির বর্গের গড়ের বর্গমূল, বিচ্যুতির বর্গের গড়ের বর্গমূল। তাহলে আমরা বিচ্যুতির বর্গ করলাম, বিচ্যুতির বর্গ করলাম, সেই বর্গটাকে কি করতে হবে? বর্গমূল অথবা রোটোবার দিয়ে দেখাতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে কিভাবে? দেখো চেঞ্জেসটা দেখো, ছকে কোনো চেঞ্জ নাই। বিস্তার মানের যে ছক করব
আদর্শ বিচ্যুতির ছক হুবহু এক, কোনো চেঞ্জেস নাই। শুধু চেঞ্জেস হচ্ছে ফর্মুলাতে এসে। ফর্মুলাতে কি দেখো, বিস্তার আদর্শ বিচ্যুতি প্রকাশ করা হয় সিগমা দিয়ে, তাহলে এখানে আর সিগমা হবে না, সিগমা স্কয়ার হবে না, এখানে হবে সিগমা। সিগমা হচ্ছে আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান। তারপরে ফর্মুলায় দেখো এখানে সিগমাটা বাদ দিলাম, আর কি হবে, এইখানে যা আছে তাই থাকবে। আমাদের কি বলেছে, আদর্শ বিচ্যুতি হলো বিচ্যুতির বর্গের গড়ের বর্গমূল। তাহলে আমার ফর্মুলাতে এই একটা বর্গমূল লাগবে, এই যে একটা বর্গমূল লাগবে, এই একটা বর্গমূল লাগবে। আর আমার সূত্রের ব্যাখ্যায় কি দিব আমি, এই রুট ওভারটা মানে হচ্ছে বর্গমূল। এই সূত্রের ব্যাখ্যায় এটা দিব। এখানে নিম্ন বিস্তার মান না লিখে আমার বর্গ করলে কত হয় দেখো, আমরা দেখি 17.4। হ্যাঁ, 17 রুট ওভার। অনেক ক্যালকুলেটারে রুট ওভার আগে চাপতে হয়, তারপরে সংখ্যা দিতে হয়। আবার অনেক ক্যালকুলেটার আছে যেখানে প্রথমে সংখ্যা দিতে হয়, পরে রুট ওভার দিতে হয়। এটা কিন্তু তোমরা তোমাদের ক্যালকুলেটারে একটু খেয়াল করে নিও, একটু দেখে নিও। তাহলে আমরা যদি 17.4 কে বর্গমূল করি তাহলে হয় 4.17 আর 9 দশমিক 4.17। তাহলে আমরা লিখতে পারি নিম্ন আদর্শ বিচ্যুতি 4.17, এটা হচ্ছে উত্তর। তাহলে তোমরা দেখো একটু চেঞ্জেসটা দেখো। হ্যাঁ, এখানে আমরা বিস্তার মান নির্ণয় করতে যে ছক করেছি হুবহু সেই ছক, রেজাল্ট সব এক। শুধু দেখো ফর্মুলাতে আমাদের কি চেঞ্জ, এখানে সিগমা স্কয়ার ছিল, এখানে হবে শুধু সিগমা। এখানে কোনো রুট ওভার ছিল না, এখানে একটা রুট ওভার হবে। পুরো সূত্রের উপরে রুট ওভার, মান বসিয়ে ভাগ করে ভাগের যে ফলটা সেটার উপরে রুট ওভার, সেটাকে আমরা রুট ওভার করলে হলো 4.17। ফর্মুলাতেও দেখো এখানে সিগমা লিখেছি, বাকি এগুলো সব ঠিক, শুধু এখানে বর্গমূল যে একটা চিহ্ন অ্যাড করেছি সেটা দিয়েছি আদর্শ বিচ্যুতি। এখানে দেখো একটা অনেক সময় আসে বিস্তার মান এবং আদর্শ বিচ্যুতির মধ্যে তুলনা করো বা পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা খুব সহজেই পারবো। বিস্তার মানের ক্ষেত্রে কি করা হয়, বিচ্যুতির বর্গ করা হয়। হ্যাঁ, আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে বিচ্যুতির বর্গ করে তার আবার বর্গমূল করতে হয়। বিস্তার মানে কিন্তু বর্গমূল করতে হয় না। বিস্তার মানে প্রকাশ করা হয় সিগমা স্কয়ার দিয়ে, আর আদর্শ বিচ্যুতি প্রকাশ করা হয় সিগমা দিয়ে। আরেকটা জিনিস দেখো যে বিস্তার মানের যে রেজাল্ট, বিস্তার মানের রেজাল্ট কত ছিল আমাদের 17.4। বিস্তার মানের যে ফলাফল সেটাকে যদি আমি বর্গমূল করি, অর্থাৎ বিস্তার মানকে বর্গমূল করলে আদর্শ বিচ্যুতি পাওয়া যায়। এমসিকিউতে অনেক সময় আসে বিস্তার মানকে বর্গ করলে কি পাওয়া যায়। তাহলে বিস্তার মানকে যদি বিস্তার মানকে যদি বর্গমূল করি তাহলে আদর্শ বিচ্যুতি পাওয়া যায়। আবার আরেকটা বিষয় আছে, আদর্শ বিচ্যুতিকে খেয়াল করো, আদর্শ বিচ্যুতির রেজাল্ট কত হলো 4.17। আদর্শ বিচ্যুতিকে যদি আমি বর্গ করি, 4.17 কে যদি আমি বর্গ করি তাহলে বিস্তার মান পাওয়া যায়। যেমন ধরো 4.17 ইন্টু 4.17 কত হবে, 17.38 সামথিং। তাহলে এটাও, তাহলে আদর্শ বিচ্যুতিকে ফলাফলকে যদি বর্গ করা হয় তাহলে বিস্তার মান পাওয়া যায়, আর বিস্তার মানের ফলাফলকে যদি বর্গমূল করা হয় তাহলে আদর্শ বিচ্যুতি পাওয়া যায়। এখানেও বিস্তার 2 নম্বর অনুধাবনমূলকে আসতে পারে, বিস্তার মানের সূত্র লিখো বা আদর্শ বিচ্যুতি সূত্র লিখো বা ব্যাখ্যা সহ সূত্র লিখো। এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি আদর্শ বিচ্যুতির সূত্র, নিচের কোনটি বিস্তার মানের সূত্র, নিচের কোনটি গড় বিচ্যুতির সূত্র, এরকম। আর আদর্শ বিচ্যুতি হচ্ছে এই যে বিচ্যুতির যে 5টা পরিমাপ। হ্যাঁ, অনেক সময় বলে যে বিচ্যুতির পরিমাপের সর্বোৎকৃষ্ট পরিমাপটি নির্ণয় করে, একদম ডাইরেক্ট বললো না আদর্শ বিচ্যুতি নির্ণয় করে, বিচ্যুতি পরিমাপের সর্বোৎকৃষ্ট পরিমাপটি নির্ণয় করে। যদি এটা বলে তাহলে আমরা আদর্শ বিচ্যুতি, এটার নামই আদর্শ বিচ্যুতি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন।
তাহলে আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করে দেখাবো। আবার যদি বলে কোন উদ্দীপকের সাফল্যাঙ্ক সমূহের বিচ্যুতির বর্গের গড় নির্ণয় করো, উদ্দীপকের সাফল্যাঙ্ক সমূহের বিচ্যুতির বর্গের গড় নির্ণয় করো। তোমাকে বললো না, সরাসরি বললো না যে বিস্তার মান নির্ণয় করো, তখন কিন্তু তোমাকে যে সংজ্ঞাগুলো দেখো এখান থেকে কিন্তু বের করতে হবে। যদি বলে বীজগাণিতিক চিহ্ন বর্জন সাপেক্ষে বিচ্যুতির পরিমাপ নির্ণয় করো, তাহলে সেটা হবে গড় বিচ্যুতি। যদি বলে উদ্দীপকের সাফল্যাঙ্ক সমূহের বিচ্যুতির বর্গের গড় নির্ণয় করো, তাহলে হবে বিস্তার মান নির্ণয়। যদি বলে বিচ্যুতি পরিমাপের সর্বোৎকৃষ্ট পরিমাপটি নির্ণয় করো বা বিচ্যুতির বর্গের গড়ের বর্গমূল নির্ণয় করো, তাহলে সেটা হবে আদর্শ বিচ্যুতি। তাহলে আমরা আজকে তিনটা অবিন্যস্ত উপাত্ত থেকে গড় বিচ্যুতি, বিস্তার মান, আদর্শ বিচ্যুতি নির্ণয় শিখলাম। খুবই সহজ, খুব সহজ, করতেও খুব কম সময় লাগে। তোমরা অবশ্যই চেষ্টা করবে অঙ্ক আনসার করতে এবং অঙ্ক দিতে। আমি একটা তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেই। হোমওয়ার্কটা তোমরা বাসায় করো। এই হোমওয়ার্ক কিছু উদ্দীপক দিয়ে দিচ্ছি। উদ্দীপক গুলো কি কি দেখি। উদ্দীপক গুলো আমি লিখে দিচ্ছি বোর্ডে, দেখো। 30, 25, 37, 33, 35, 40, 50, 45, 60, 45। এই হোমওয়ার্কটা তোমরা করো। হ্যাঁ, এখানেও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টা সাফল্যাঙ্ক দেওয়া আছে। এই 10টা সাফল্যাঙ্ক থেকে গড় বিচ্যুতি নির্ণয় করবা, বিস্তার মান নির্ণয় করবা, আদর্শ বিচ্যুতি নির্ণয় করবা। আমি যেভাবে তোমাদেরকে দেখালাম, শেখালাম, বারবার ভিডিও দেখে আয়ত্ত করবা, ফর্মুলাগুলো মেমোরাইজ করবে। আশা করি তোমরা এই অঙ্কটাও নির্ণয় করে নিজেরা করে নিতে পারবে। আশা করি পরিসংখ্যান কঠিন মনে হবে না, সহজ মনে হবে। মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পরিসংখ্যান। পরিসংখ্যান আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে, হায়ার স্টাডিজেও কাজে লাগবে। সেই জন্য তোমরা পরিসংখ্যান অবশ্যই চেষ্টা করবে পড়ার। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি তাহলে বিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে এই গড় বিচ্যুতি, বিস্তার মান এবং আদর্শ বিচ্যুতি নির্ণয় করা হয় সেটা তোমাদেরকে শেখাবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।